আসসালামু আলাইকুম। অ্যাম্বিশাস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর নবম অধ্যায়টা হচ্ছে যে অ্যাসিড, ক্ষার এবং লবণ, এই সম্পর্কে তোমাদের বিস্তারিত বলবো। তো প্রথমে আমরা শুরু করছি যে অ্যাসিড হচ্ছে যেসব হাইড্রোজেনধারী যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তারা হচ্ছে অ্যাসিড। অর্থাৎ হাইড্রোজেনধারী যৌগ হতে হবে, যেমন HCl, এটাকে যদি আমরা পানির সাথে যোগ করি, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করালে এখানে H+ আয়ন উৎপন্ন হবে। অর্থাৎ যে সকল হাইড্রোজেনধারী যৌগ এই জলীয় দ্রবণে H+ আয়ন প্রদান করতে পারে তাদেরকে সাধারণত আমরা অ্যাসিড বলি। যেমন আরও কিছু আছে, যেমন H2SO4, এটা সালফিউরিক অ্যাসিডের সংকেত। এর সঙ্গে যদি আমরা পানি যোগ করি তাহলে এখানে তোমার হাইড্রোজেন আয়ন এখানে প্রস্তুত হবে। তাহলে এইরকম যে সকল যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করতে পারে তাদেরকেই আমরা কি বলি? অ্যাসিড বলি। তো অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য বিদ্যমান আছে। অ্যাসিডের প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যাসিড লিটমাস পেপার, অর্থাৎ লিটমাস পেপারকে, অর্থাৎ লিটমাস পেপারের সঙ্গে যদি আমরা কোনো অ্যাসিডের বিক্রিয়া বা অ্যাসিড যোগ করি তাহলে এই লিটমাস পেপারটি লাল বর্ণ ধারণ করে বা লাল লিটমাসে পরিণত হয়। দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমরা বললাম যে অ্যাসিড জলীয় দ্রবণে, অর্থাৎ যে কোনো একটা অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করতে পারে। তৃতীয় বৈশিষ্ট্য অ্যাসিড ট্রক স্বাদযুক্ত। চতুর্থ বৈশিষ্ট্যটা আমরা যে বলি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এগুলো মূলত অ্যাসিডের বৈশিষ্ট্য। তো আমরা প্রথম বৈশিষ্ট্যটা বলছি, অ্যাসিড লিটমাসকে লাল করে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড পানির সাথে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করতে পারে। 3 হচ্ছে অ্যাসিড ট্রকস্বাদযুক্ত, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করতে পারে। এছাড়াও অ্যাসিড সাধারণত আমরা জানি যে অ্যাসিড 2 ধরনের হয়। অ্যাসিড সাধারণত 2 ধরনের হয়। একটা হচ্ছে জৈব অ্যাসিড আর একটা হচ্ছে অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড যেসব অ্যাসিড ফলমূল এবং শাকসবজিতে পাওয়া যায় এবং আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে সেগুলোই মূলত জৈব অ্যাসিড। যেমন আমাদের লেবুতে আমরা পাই সাইট্রিক অ্যাসিড, কমলাতে পাই অ্যাসকর্বিক অ্যাসিড, তেঁতুলে পাই টার্টারিক অ্যাসিড, আমরা দুধে পাই ল্যাকটিক অ্যাসিড, আপেলে পাই ম্যালিক অ্যাসিড। এই রকম টাইপের অ্যাসিডগুলো, অর্থাৎ যেসব অ্যাসিডগুলো মূলত দুর্বল এবং ফলমূল এবং শাকসবজিতে পাওয়া যায় সেই সকল অ্যাসিডগুলোকে মূলত আমরা কি বলি? জৈব অ্যাসিড বলি। অর্থাৎ লেবু, কমলা, দুধ, আপেল, এই সকল জিনিসগুলোতে যে অ্যাসিডগুলো পাওয়া যায় সেগুলো মূলত জৈব অ্যাসিড। আর অজৈব অ্যাসিডটা হচ্ছে যেসব অ্যাসিড শিল্প কারখানায় বা খনিজ রূপে পাওয়া যায় তাদেরকে আমরা সাধারণত বলি অজৈব অ্যাসিড।
এগুলোর মধ্যে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, তারপরে নাইট্রিক অ্যাসিড। এই টাইপের অ্যাসিডগুলো কলকারখানায় তৈরি করা হয় এবং খনিজ থেকে উৎপন্ন করা হয়, সুতরাং এগুলোকে আমরা বলি খনিজ অ্যাসিড বা অজৈব অ্যাসিড। এগুলো সাধারণত দুর্বল, এই লেবু, কমলা, দুধ, আপেলে যেসবগুলো অ্যাসিড পাওয়া যায় সেগুলো তো সাধারণত এগুলো দুর্বল প্রকৃতির, কিন্তু এগুলো অত্যন্ত শক্তিশালী অ্যাসিড, এগুলো শক্তিশালী অ্যাসিড। তো অ্যাসিড এর আমরা বলতে পারি মূলত যে সকল হাইড্রোজেনধারী যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করতে পারে তারাই হচ্ছে অ্যাসিড। তো অ্যাসিডের পরে আমরা ক্ষারটায় যদি আসি, ক্ষার বা প্রথমে আমরা ক্ষারকটা দেখব, তারপরে আমরা ক্ষারে আসছি। তাহলে আমরা একটা অ্যাসিডটা একটু মুছে দিই। এরপরে আসছে ক্ষারক আর ক্ষার। তো ক্ষারক কাকে বলে? বলছে যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন প্রদান করতে পারে তারা হচ্ছে ক্ষারক। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, এর সঙ্গে যদি আমরা পানি যোগ করি তাহলে এখান থেকে পাবো আমরা সোডিয়াম আয়ন প্লাস হাইড্রক্সিল আয়ন। অর্থাৎ এই যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন প্রদান করতে পারে তারাই মূলত ক্ষারক। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড একটা ক্ষারক, পটাশিয়াম হাইড্রক্সাইড একটা ক্ষারক, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এটাও একটা ক্ষারক, তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটাও একটা ক্ষারক। এখন এগুলোর ভিতরে সবার ভিতরে OH বা হাইড্রক্সিল আয়ন বিদ্যমান আছে, সুতরাং এগুলো সবই হচ্ছে ক্ষারক। এই ক্ষারকগুলো মধ্যে সবাই কিন্তু পানিতে দ্রবীত হয় না। যারা সম্পূর্ণরূপে পানিতে দ্রবীত হতে পারে, অর্থাৎ যে সকল ক্ষারক সম্পূর্ণরূপে পানিতে দ্রবীত হতে পারে, পানিতে দ্রবীভূত হয়, তাকে ক্ষার বলে। তাহলে ক্ষারটা আমরা কি বলছে, যে সকল ক্ষারক, অর্থাৎ এগুলো সবই ক্ষারক, এটা একটা ক্ষারক, এটা একটা ক্ষারক, এটাও একটা ক্ষারক, এটাও একটা ক্ষারক। তো যে সকল ক্ষারক সম্পূর্ণরূপে পানিতে দ্রবীত হতে পারে তাকে আমরা বলবো ক্ষার। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে পানিতে দ্রবীত হতে পারে, সুতরাং এরা কি ক্ষার। কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটা পানিতে দ্রবীত হতে পারে না, সুতরাং এটা আমাকে ক্ষার বলতে পারি না। তার মানে ক্ষারের সংজ্ঞাতে আমরা যেটা বলতে চাচ্ছি যে সকল ক্ষারক সম্পূর্ণরূপে পানিতে দ্রবীত হতে পারবে তারাই কেবল ক্ষার, আর যারা দ্রবীত হতে পারে না তারা ক্ষারক, নট ক্ষার। তো এখন আমরা বলতে পারি যে এখানে একটা কথা আমরা বলতে পারি যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই কথাটা আমরা বলতে পারি যেহেতু এগুলো অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই জাতীয় পদার্থগুলো বা ক্ষার, এই জাতীয় পদার্থগুলো পানিতে সম্পূর্ণরূপে দ্রবীত হতে পারছে, সুতরাং এগুলো হচ্ছে ক্ষারক। এরা ক্ষার প্লাস ক্ষারক। আর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডটা এটা পানিতে সম্পূর্ণরূপে দ্রবীত হতে পারে না বলেই এটা কি শুধু ক্ষারক, এটা ক্ষার নয়। তাই আমরা বলতে পারি সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারকই ক্ষার নয়। এখন অ্যাসিড, এবং আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য পড়লাম, ক্ষারের বৈশিষ্ট্য, আমরা ক্ষারের কিছু বৈশিষ্ট্য আছে এগুলো আমরা একটু দেখি। যেমন ক্ষারের প্রথম বৈশিষ্ট্যতে বলছে ক্ষার কুটু স্বাদযুক্ত, কুটু স্বাদযুক্ত। 2 নম্বরে বলছে ক্ষার লাল লিটমাস পেপার
কে নীল করে, নীল করে। 3 নম্বর, ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন, এটাকে হাইড্রক্সিল আয়ন বলে, আয়ন প্রদান করে। এখানেও একটা অ্যাসিড এবং ক্ষারের মধ্যে দুটো বৈশিষ্ট্য এক, যে ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। আরেকটি বৈশিষ্ট্য আছে ক্ষার পিচ্ছিল পদার্থ। ক্ষার পিচ্ছিল কারক পদার্থ, অর্থাৎ আমরা যে সাবান একটা ক্ষার, এই সাবানটার উপর যখন পানি পড়ে সাবানটা তখন পিচ্ছিল হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি যে ক্ষার পিচ্ছিল কারক পদার্থ। তো ক্ষারের বৈশিষ্ট্য এবং অ্যাসিডের বৈশিষ্ট্য থেকে আমরা অ্যাসিড এবং ক্ষারের মধ্যে আমরা পার্থক্য এটা বলতে পারি। প্রথম পার্থক্যটা আমরা বলতে পারি অ্যাসিড টক স্বাদযুক্ত, ক্ষার কুটু স্বাদযুক্ত। দ্বিতীয় পার্থক্যটা আমরা বলতে পারি অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়, ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দেয়। তারপরে 3 নম্বরটা আমরা বলতে পারি যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষার লাল লিটমাসকে নীল করে। এগুলোই মূলত তাদের মধ্যে পার্থক্য। এখন আমরা তারপরের টপিক যেটা আছে লবণ, আমরা একটু লবণ সম্পর্কে তোমাদের জানাবো। এটা আমরা মুছে দিলাম। এরপর আসছে লবণ। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় এক নিরপেক্ষ পদার্থ পাওয়া যায়, একটা লবণ এবং একটা পানি। তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়াতে আমরা লবণ পেতে পারি। লবণ কিন্তু একটা আয়নিক যৌগ, অর্থাৎ আমরা যদি বলি একটা অ্যাসিড, আমরা একটা প্রথমে ক্ষার নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এর সঙ্গে যদি আমরা HCl অর্থাৎ অ্যাসিডের বিক্রিয়া করি, এটা একটা ক্ষার, এটা একটা অ্যাসিড। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে নিরপেক্ষ পদার্থ লবণ। লবণ হিসেবে আমরা লিখতে পারি কি, সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস পানি। এটা লবণ, এটা পানি। তাহলে লবণ উৎপন্ন হলো। এই দেখো লবণটা একটি আয়নিক যৌগ কারা? ধনাত্মক অর্থাৎ ধাতু এবং অধাতুর মধ্যে যে যৌগ গঠিত হয় তাকে আমরা সাধারণত বলি আয়নিক যৌগ। ধাতু এবং অধাতুর মধ্যে, সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে যে যৌগ গঠিত হয় তার নাম আয়নিক যৌগ। তাহলে লবণ একটি আয়নিক যৌগ। লবণ এর স্বাদ আমরা সবাই জানি যে এটা নোনতা স্বাদ। সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণ লবণ দ্রবীভূত থাকে, প্রায় 70%ই লবণ আমরা নানা কাজে ব্যবহার করে থাকি। যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা আমরা তরকারির ভিতরে দিয়ে তরকারির স্বাদকে বৃদ্ধি করতে পারি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড লবণ আমরা তরকারির ভিতর দিয়ে এটা আমরা খাই। এছাড়াও অনেক প্রকার লবণ আছে। লবণ একটি নিরপেক্ষ পদার্থ, যেটা অ্যাসিড এবং ক্ষারের যে নিউট্রালাইজেশন বিক্রিয়া বা নিরপেক্ষ অ্যাসিড এবং ক্ষার প্রশমিত হয়ে এই লবণ উৎপন্ন হয়। লবণ এটা গেল। এর পরের টপিকসে আমরা দেখব যে অ্যাসিডের ব্যবহার, কোন কোন ক্ষেত্রে অ্যাসিড ব্যবহার করি। তাহলে অ্যাসিডের ব্যবহারে আমরা প্রথমে যদি বলি যে জৈব অ্যাসিডগুলো আমরা যেমন লেবুতে এবং কমলাতে যে অ্যাসকর্বিক অ্যাসিড, লেবুতে যে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, এগুলো অ্যাসকর্বিক অ্যাসিড আর ভিটামিন সি এর অপর নাম। এই অ্যাসকর্বিক অ্যাসিডের তোমার ঘাটতি হলে আমাদের সর্দি কাশি বা স্কারভি জাতীয় রোগ হয়। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও জৈব অ্যাসিড যেগুলো আছে সেগুলো আমাদের খাদ্য হজম ক্রিয়াতে সাহায্য করে। আবার
যে সকল খনিজ অ্যাসিড আমরা পাই সেই খনিজ অ্যাসিডগুলো মধ্যে রয়েছে তোমার HCl, তারপরে নাইট্রিক অ্যাসিড HNO3, তারপরে আছে সালফিউরিক অ্যাসিড H2SO4। এই HCl আমাদের পাকস্থলীতে উৎপন্ন হয়, যেটা আমাদের খাদ্যে যে বিভিন্ন রকমের অণুজীব বা জীবাণু থাকে সেই জীবাণুগুলোকে ধ্বংস করতে আমাদের পেটের ভিতরে যে HCl আছে এটা অনেক ভূমিকা পালন করে। নাইট্রিক অ্যাসিডটা স্বর্ণকাররা তাদের অলংকার তৈরি করতে ব্যবহার করেন। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় শিল্পের প্রাণ। শিল্পের প্রাণ বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। প্রায় একটি দেশ যত বেশি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারে সেই দেশ তত বেশি কী হয়, উন্নতি লাভ করে। তো সালফিউরিক অ্যাসিডকে আমরা শিল্পের প্রাণ বলি। এই সালফিউরিক অ্যাসিড অনেক পদার্থ তৈরি করতেই সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এই অ্যাসিডগুলোর একটা সাবধানতা হচ্ছে যে অ্যাসিডগুলো যখন আমরা ব্যবহার করি এইসব অ্যাসিডগুলো, তখন যেহেতু এরা অত্যন্ত শক্তিশালী অ্যাসিড, তাই এগুলো ব্যবহার করার পূর্বে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও অ্যাসিডের আরও কিছু ব্যবহার আছে, যেমন আমরা যে কোমল পানীয়টা খাই সেখানে কার্বনিক অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিডটা ব্যবহার করা হয়। এছাড়াও রং তৈরি করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। বিস্ফোরক দ্রব্য তৈরি করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। চামড়া শিল্পে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ইত্যাদি নানান কাজে এই সালফিউরিক অ্যাসিডগুলো বা অন্যান্য অ্যাসিডগুলো ব্যবহার করা হয়। এই অ্যাসিডগুলোকে আবার খনিজ অ্যাসিডও বলা হয়, কারণ এরা খনিজ পদার্থ থেকে উৎপন্ন হবে, খনি থেকে সব অ্যাসিড পাওয়া যায় বলে এসব অ্যাসিডগুলোকে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এসব অ্যাসিডগুলোকে আমরা খনিজ অ্যাসিডও বলতে পারি। এছাড়াও ফসফরিক অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড যেটা এটাও বিভিন্ন রকমের এটারও নানা রকম ব্যবহার বিদ্যমান আছে। আচ্ছা, আমরা এবার ক্ষারের ব্যবহারটা দেখি। তো 1 নম্বরে আমরা ক্ষারের ব্যবহারটাই ব্লিচিং পাউডার তৈরিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে ব্লিচিং পাউডার যে জীবাণুনাশক, এই জীবাণুনাশক তৈরি করতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়। আমরা 2 নম্বরে যদি বলি যে ক্যালসিয়াম যে হাইড্রোক্সাইড এর পাতলা চুনের পানিকে আমরা লাইম ওয়াটার বলে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা চুনের পানিকে লাইম ওয়াটার বলে। 3 নম্বর, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও পানির পেস্টকে আবার পানির যে পেস্ট তৈরি হয় এই পেস্টকে মিল্ক অফ লাইম বলা হয়। এছাড়াও তাহলে কি বললো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও পানির যে পেস্ট, এই পেস্টটাকে আমরা মিল্ক অফ লাইম বলি। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটি ক্ষার, এটা কাগজ উৎপাদনে বা কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে 5 নম্বরটা যদি আমরা বলি যে আমাদের পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলে আমাদের পেটে অ্যাসিডিটি হয়। এই অ্যাসিডিটি দূর করার জন্য আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাসপেনশন এটা আমরা খাই। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশনকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন। তারপরে আরেকটি ক্ষারের ব্যবহার হচ্ছে যে এই পাকস্থলী অ্যাসিডি ভাব দূর করার জন্য আমরা শুধু মিল্ক অফ ম্যাগনেসিয়া না, আরেকটি পদার্থও খাই, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটাও অ্যান্টাসিড জাতীয় ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। এগুলোই মূলত ক্ষারের ব্যবহার। এখন আমরা
অ্যাসিড ও ক্ষারের বিভিন্ন ধরনের বিক্রিয়া তোমাদের বইতে যেগুলো দিয়েছে আমরা সেই 3টা বিক্রিয়া দেখাচ্ছি। প্রথম 1 নম্বর বিক্রিয়া হচ্ছে ধাতু। এই ধাতুর সঙ্গে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে? তাহলে ধাতু প্লাস অ্যাসিড এটা যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস। যেমন আমরা একটা ধাতু হিসাবে ম্যাগনেসিয়াম প্লাস অ্যাসিড হিসাবে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই তাহলে এখানে উৎপন্ন হবে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। এই যে হাইড্রোজেন গ্যাস যে উঠছে এই বিক্রিয়াটা আমরা তোমাদেরকে যদি একটু দেখাই তাহলে তোমরা একটু দেখো, হাতে কলমে বিক্রিয়াটা আমি তোমাদেরকে দেখাবো। ক্ষারের যে বিভিন্ন ধরনের বিক্রিয়া, এই বিক্রিয়ায় আমরা দেখালাম কি ধাতু প্লাস অ্যাসিড বিক্রিয়া করে লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন আমরা এই যে একটা ম্যাগনেসিয়াম একটা ধাতু, এই ধাতুর সঙ্গে আমরা এখানে HCl নিয়েছি, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি, এর ভিতরে যদি আমরা ধাতু যোগ করি তাহলে দেখো এখানে হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। এই যে ধোঁয়ার মতো যে গ্যাসগুলো নির্গত হচ্ছে এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, ধোঁয়ার মতো যে নির্গত হচ্ছে। এই যে এখানে হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে, এই যে সাদা ধোঁয়া বেরোচ্ছে এটা হাইড্রোজেন গ্যাস, যে হাইড্রোজেন গ্যাস এখানে নির্গত হচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা পরের বিক্রিয়াটায় যাব। পরের বিক্রিয়াটা অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া। কাটি দাও। তো দ্বিতীয় বিক্রিয়াটি হচ্ছে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া। তাহলে অ্যাসিড যোগ ক্ষার বিক্রিয়া করে লবণ যোগ পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াটা যেমন একটা অ্যাসিড আমরা লিখব যে HCl প্লাস ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এখানে সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস এখানেও পানি উৎপন্ন করবে। তো এই বিক্রিয়াটা আমরা যদি তোমাদের একটু দেখাই, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার নিয়েছি, এর মধ্যে আমরা যদি HCl এর লঘু দ্রবণ যোগ করি তাহলে এখানে লবণ এবং পানি উৎপন্ন হচ্ছে। এখানে লবণ সোডিয়াম ক্লোরাইড লবণ এটা পাত্রের তলদেশে অর্থাৎ টেস্ট টিউবের তলদেশে জমা পড়বে এবং সেখানে আমরা পানি এই যে লবণ এবং পানি এখানে উৎপন্ন হচ্ছে। পানিগুলো উপরে এবং লবণগুলো দেখো আস্তে আস্তে নিচের দিকে জমা পড়ছে। লবণগুলো নিচের দিকে জমা পড়ছে, এই যে লবণগুলো কত সুন্দর নিচের দিকে জমা পড়ে গেছে, উপরে পানি আছে। এটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, যে লবণ ও পানি উৎপন্ন হয় সেটার বিক্রিয়া। এখন আমরা তোমাদের বইতে আরেকটি বিক্রিয়া দিয়েছে যে ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া। ধাতব কার্বনের সাথে অ্যাসিডের বিক্রিয়া কী উৎপন্ন হয় সেটা আমরা দেখি। যে 3 নম্বর বিক্রিয়াটা ধাতব কার্বনেট। তাহলে ধাতব কার্বনেট যোগ অ্যাসিড বিক্রিয়া করলে উৎপন্ন হবে হচ্ছে লবণ প্লাস পানি প্লাস হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখানে আমরা এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমন হবে। এটা আমরা তোমাদের তাহলে একটা ধাতব কার্বনের যত যৌগ লেখো, যেমন সোডিয়াম বাইকার্বনেট, এর সঙ্গে যদি আমরা অ্যাসিড হিসাবে সালফিউরিক অ্যাসিড দিই তাহলে এখানে লবণ হিসাবে করতে হবে সোডিয়াম সালফেট লবণ হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমন হবে আর প্লাস H2O পানি উৎপন্ন হবে। এখন আমরা তোমাদের বিক্রিয়াটা আমি দেখাচ্ছি যে এর ভিতরে সালফিউরিক অ্যাসিড আছে। এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা যদি এখানে সোডিয়াম বাইকার্বনেট যোগ করি তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। এই যে সালফিউরিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইডের
সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম বাইকার্বনেটের যৌগে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমন হচ্ছে এটা তোমরা দেখতে পাচ্ছ। পানি এবং এই তলদেশে লবণ উৎপন্ন হচ্ছে। এই ছিল তোমাদের এই অধ্যায়ের কিছু রাসায়নিক বিক্রিয়া এবং অ্যাসিড ক্ষার সম্পর্কে আলোচনা।